বনের সীমান্তে অনেক বড় একটা গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। গাছটা বনের পশু পাখিদের কাছে উপকারী গাছ নামে পরিচিত, কারণ বনের পশু পাখিদের চাহিদা পূরণ করাই ছিল উপকারী গাছের একমাত্র লক্ষ্য। উপকারী গাছ, আমার ছানা কাল থেকে জ্বরের জন্য চোখ মেলতে পারছে না। মা হয়ে যে ছানার এমন কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। ছানার কষ্ট তোমাকে কে দেখতে বলেছে? তুমি কাল থেকে ছানাকে কষ্ট পেতে না দেখে তো আমার কাছে এলেই পারতে। নাও, এবার চোখের জল মুছে আমার ডাল থেকে কিছু পাতা ছিঁড়ে নিয়ে যাও। এই পাতা বেটে তোমার ছানার মাথায় লাগিয়ে দিও। কিছুক্ষণের মধ্যেই তোমার ছানার জ্বর ভালো হয়ে যাবে। সত্যি কালকে আমার তোমার কাছে আসা উচিত ছিল। না, আর দেরি করা যাবে না, আমি এক্ষুনি পাতা ছিঁড়ে নিচ্ছি। বদমাইশ পাখি আমার কাছে না এসে আবার গেছে সেই গাছের কাছে। ইচ্ছে করছে পাখিকে ভস্ম করে দেই। ছোট্ট পাখির দল বিপদে পড়লে শুধু গাছের কাছে যাবে আর গাছকে বাহবা দিবে। না, গাছের এত কদর আমার আর সহ্য হচ্ছে না। দূর থেকে দাঁড়িয়ে দুষ্টু পরী এসব দৃশ্য দেখতে থাকে আর রাগে ফুঁসতে থাকে, কারণ দুষ্টু পরী চাইতো বনে সবাই তার গুণগান গাইতে থাকুক। এ কি কালু, কি হয়েছে তোর? কাকুলি, তুই কালুকে নিয়ে কোথায় যাচ্ছিস? চুপ করো দুষ্টু পরী, একদম ন্যাকামো করবে না। সরে যাও, আমার সামন থেকে সরে যাও। এক্ষুনি সরে যাও দুষ্টু পরী, আমার ডানায় কি হয়েছে সেটা আমি ভালো করে জানি। ও, মনে পড়েছে আমার, আমি তো তোকে আঘাত করেছিলাম। কি করব বল কালু? আমার কথা না শুনলে না আমার বড্ড রাগ হয়। সেদিন তোকে বলেছিলাম ওই উপকারী গাছটা কেটে ফেল, ওকে আমার সহ্য হয় না। তুই তো আমার কথা মানতে রাজি হলি না। উপকারী গাছ আমাদের বিপদে আপদে সাহায্য করেছে, আর তুমি কিনা সেই গাছই কেটে ফেলতে বলছো? এমন অন্যায় কাজ আমরা কেউই কখনো করব না। অযথা আমাদের পথে বাধা না দিয়ে চলে যাও তুমি। বড্ড ভুল করেছি সেদিন কালুকে আঘাত করে। মাথা ঠান্ডা করে কৌশলে কাজ করতে হবে আমাকে। কাকুলি, থাম, যাচ্ছিস কোথায়? থাম, আমার কথাটা একবার শুনে যা। তোকে কষ্ট করে ঠেলা গাড়ি বইতে হবে না, আমি তোকে সাহায্য করব। দূর হয়ে যাও দুষ্টু পরী, তোমার সাহায্য আমার লাগবে না। উপকারী গাছই আমাদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট। ওরে শয়তান পাখি, আমি তোদের সাহায্য করার জন্য এতক্ষণ তোদের পিছু পিছু ঘুরছিলাম, তোরা আমার সাহায্য নিলি না। এখন কিনা আবার উপকারী গাছের গুণগান করছিস আমার সামনে। তোদেরকে আজ শেষ করে দিব আমি। দুষ্ট পরী, তোর তো সাহস কম নয়, তুই আমার সামনে এই বনের পাখিদেরকে কষ্ট দেবে? কখনো না। ভুলে যাস না দুষ্ট পরী, আমাকে পরিমাতা এই বনে রোপণ করেছে এই বনের পাখিদের দেখভাল করার জন্য। তাই আমার সামনে এই বনের পাখিদের কোনো ক্ষতি তুই করতে পারবি না। ভুলে যাস না তুই। তুই যদি বুনো ওল হোস, আমিও বাঘা তেঁতুল। রাগে গজগজ করতে করতে উপকারী গাছ দুষ্টু পরীকে ছুঁড়ে মারে, আর দুষ্টু পরী প্রচন্ড আঘাত পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়েছে রে, পালিয়েছে। দুষ্টু পরী পালিয়েছে। পারছি না, আমি আর এই অপমান কিছুতেই ভুলে যেতে পারছি না। ওই গাছ কিনা পাখিদের সামনে আমাকে অপমান করলো, এই অপমানের বদলা তো আমি নিবই নিব। এবার আমি আমার মুখ্যম চাল চালবো, বনের পাখিকে বাধ্য করব ওই গাছকে কেটে ফেলতে। সবাই শুধু এখানে আসে উপকার নিতে, কিন্তু উপকারী গাছের গোড়া পরিষ্কার করা, গোড়ায় জল দেওয়ার কথা কারোর মনেই থাকে না। এত রাগ করছো কেন টুনি? সবাই ভুলে গেলেও তো আর তুমি ভুলে যাও না। তুমি তো ঠিকই পরিষ্কার করে দিচ্ছ, এবার শুধু একটু জল দিলেই হবে। আসলে কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে না তো বড্ড জল তেষ্টা পেয়েছে। জল তো দিবই, কিন্তু আমি আবার ভাবছি অন্য কথা, জানো তো? এত গরম যাচ্ছে, তবুও বনে বৃষ্টি যে কেন হচ্ছে না? আগে তো কখনো এমন হয়নি, হঠাৎ কি হলো বলো তো? টুনির কথা শুনে উপকারী গাছও বেশ চিন্তিত হয়ে পড়ে, কিন্তু কিছুতেই অনুমান করতে পারে না দুষ্টু পরী আকাশের মেঘদের জাদু বলে বন্দি করেছে। কি করছো তুমি? এভাবে বন্দি করছো কেন আমাদের?
কি সমস্যা তোমার? চুপ কর মেঘের দল, আমার সমস্যা তোদের শুনতে হবে না। তোরা শুধু এইটুকু জেনে রাখ, তোরা যেন বৃষ্টি ছড়াতে না পারিস, সে কারণেই আমি তোদেরকে বন্দি করেছি। কি হলো তোমার উপকারী গাছ? দিন দিন শুকিয়ে মৃত্যুর দিকে যাচ্ছ। জলের অভাবে তোমাকে সামান্য জলটুকু দিতে পারছি না, অথচ তুমি যখন সতেজ ছিলে তোমার পাতা খেয়ে পেট ভরিয়েছি। সব হচ্ছে অনাবৃষ্টির অভাবে। হঠাৎ বনে বৃষ্টির অভাব যে কেন হলো কিছুই বুঝতে পারছি না। মেঘের দল কেন যে বৃষ্টি ঝরাচ্ছে না কিছুই যে বুঝতে পারছি না। সব হয়েছে আমার ইশারায়, কারণ আমি মেঘদের বন্দি করে রেখেছি। তোরা যদি এই গাছকে কেটে ফেলিস তবেই আমি মেঘদের মুক্ত করে দিব আর বনে বৃষ্টি ছড়াবো। ওরে শয়তান দুষ্ট পড়ি, এই ছিল তোর মনে? তুই যা কল্পনা করছিস সেটা কখনো হবে না। আমরা কখনো এই গাছ কাটবো না। তোদের এখনো ওই শুকনো আধমরা গাছের প্রতি মায়া কমে না? তবে তোরাও এই গাছের সাথেই মরে যা। সত্যি তোমরা যে আমাকে কতটা ভালোবাসো সেটা আজ বুঝতে পারলাম। তোমরা মৃত্যুকে মেনে নিচ্ছ, আমি সত্যি আজ অনেক কৃতজ্ঞ। কিন্তু আমি যতদিন জীবিত আছি তোমাদের সাহায্য করবই। তোমরা এক কাজ করো, আমার ঝরে পড়া পাতাগুলো দিয়ে একটা মাদুর বানাও। সেই মাদুর তোমাদের পরিমাতার কাছে নিয়ে যাবে, আর পরিমাতাকে সবটা খুলে বললেই নিশ্চয়ই পরিমাতা একটা বিহিত করবে। নিজের জীবন মরণ অবস্থা নিয়ে শঙ্কিত না হয়ে তুমি কিনা আমাদের সাহায্য করতে চাইছো? সত্যি তুমি বড্ড উপকারী গাছ। আর দেরি করো না, যা বললাম সেটা দ্রুত করো, বৃষ্টির যে বড্ড দরকার এখন। এরপর পাখিরা গাছের শুকনো পাতা কুড়াতে থাকে, আর সেই পাতা দিয়ে পাখিরা মাদুর বানায়। আর সেই মাদুরে চড়ে কয়েকটা পাখি উড়াল দেয়, আর শুকনো পাতার মাদুর পাখিদের পরিমাতার কাছে নিয়ে যায়। এ কি, তোরা বন ছেড়ে হঠাৎ পরিরাজ্যে কেন? তোদের তো কোনো অসুবিধা হলে উপকারী গাছের কাছে যাওয়ার কথা। সেখানেই তো এতদিন যেতাম, কিন্তু উপকারী গাছে যে মৃত্যু পথযাত্রী। দুষ্ট পরীর কারণে বনে বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টির অভাবে বনের মরুভূমি অবস্থা, আর উপকারী গাছের মুমূর্ষু অবস্থা। আবার দুষ্টু পরি ঝামেলা করছে। অপকর্মের কারণে ওকে পরিরাজ্য থেকে বিতাড়িত করেছিলাম, তবুও শিক্ষা হয়নি। তবে এবার ওকে আমি উচিত শিক্ষা দিব। দুষ্টু পরি, দুষ্টু পরি। আরে পরিমাতা, আপনি আমাকে ডেকেছেন? আমি জানতাম আপনি ঠিক একদিন আমাকে ডাকবেন, আমার কদর বুঝবেন। চুপ কর, তোর আবার কদর? তোর অপকর্ম এখনো কমেনি, তাই তোকে আমি শাস্তি দিতে ডেকেছি। তোকে পরিরাজ্য থেকে বের না করে যদি সেদিনই তোকে বন্দি করতাম তবে তুই আর কোনো অন্যায় করতে পারতি না। এ কি পরিমাতা, এটা আপনি কি করলেন? আমি মেঘদের বন্দি করেছি বলে তো আপনি আমাকে বন্দি করতে পারেন না। মুক্ত করুন, মুক্ত করুন আমাকে পরিমাতা। দুষ্টু পরি চিৎকার করে কাঁদতে থাকে, আর পরিমাতা পাখিদের সাথে গিয়ে মেঘদের মুক্ত করে দেয়। আর মেঘের দল বৃষ্টি ঝরাতে শুরু করে। পাখিরা বৃষ্টিতে ভিজে বনে যেতে থাকে। বৃষ্টি পেয়ে উপকারী গাছ সহ প্রকৃতি সতেজ হয়ে ওঠে। দেখলে তো বন্ধুরা, বিপদে পড়লেও কখনো ধৈর্যহারা হয়ে দুষ্টু চক্রে পা দিতে নেই, কারণ দুষ্টু শক্তি কোনো না কোনো ভাবে পরাজিত হবেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আহারে, কাল রাতেও আমার মেয়েটা না খেয়ে ঘুমিয়েছে। আজ ঘুম থেকে ওঠার আগে যেভাবেই হোক ওর জন্য একটু খাবার জোগাড় করতে হবে। এরপর টুনি তোতার বাড়িতে চলে যায়। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, আমার মেয়েটা কাল থেকে না খেয়ে আছে গো, আমাকে একটু খাবার দিবে গো। আজকে আমি রান্না করিনি রে টুনি, তুই তো জানিস তোতা নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে যা চাল ডাল নিয়ে আসে তাই খেয়ে আমরা দিন কাটাই। কাল রাত থেকে তোতা খুব অসুস্থ হয়ে গেছে, এখন ওষুধ কেনার মতো কোনো টাকা পাচ্ছি না, কি যে করি। বলছিলাম কি টিয়ে দিদি, তোতা দাদার জালটা তুমি কিছুক্ষণের জন্য আমাকে দাও, আমি নদী থেকে মাছ ধরে যা টাকা পাবো তার অর্ধেক টাকা তোমাকে দিব, এতে তোমারও উপকার হবে আর আমারও। টুনি ঠিক কথাই বলেছে,
তুমি আমার জালটা টুনিকে দিয়ে দাও। এরপর টিয়ে টুনিকে তোতার মাছ ধরার জালটা দিয়ে দেয়, আর টুনি জাল নিয়ে নদীতে মাছ ধরতে চলে যায়। এরপর যেই না নদীতে জাল ফেলে, তখনই জালে অনেক বড় বড় মাছ আটকে যায়। আরে প্রথমবারের জালে এত বড় বড় মাছ আটকে গেছে। যাই, আর দেরি না করে এক্ষুনি মাছগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাই। এরপর সবগুলো মাছ বাজারে বিক্রি করতে চলে যায়। যেতে না যেতেই প্রায় অর্ধেক মাছ বিক্রি করা হয়ে যায়। কিরে কবুতর, এত বড় মাছ তুই কোথা থেকে কিনলি বলতো? তোর গিন্নিমা বেশ বড় দেখে মাছ কিনতে বললো। আজকে টুনি বাজারে মাছ বিক্রি করছে গো মোড়ল বাবু। এতক্ষণে হয়তো ওর মাছ বিক্রি করা শেষ হয়ে গেছে। তবুও একটু এগিয়ে গিয়ে দেখো, দুটো মাছ পেলেও পেতে পারো। 100, 200, 300, এই হলো 1500। যাই, টুকির জন্য কিছু কিনে নিয়ে যাই। এরপর টুনি চাল ডাল ও টুকির জন্য দুটো রুটি কিনে নিয়ে তোতার বাড়িতে চলে যায়। টিয়ে দিদি, এই নাও তোমার 750 টাকা। এইটুকু সময়ের মধ্যে এত টাকা মাছ বিক্রি করেছিস। আমার মনে হয় তুই একটা জাল কিনে নদীতে মাছ ধরতে শুরু কর, তাহলে তোর আর কোনো অভাব থাকবে না। আমিও একটা জাল কিনবই ভেবেছি টিয়ে দিদি। যাই, আমার মেয়েটা হয়তো এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে। এরপর টুনি বাড়ির দিকে চলে যায়, আর যাওয়ার সময় এক তান্ত্রিক বাবাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। ওরে বাবারে, কেউ আমাকে একটু সাহায্য কর, আমি যে আর উঠতে পারছি না। হে কি তান্ত্রিক বাবা, কি হয়েছে আপনার? ওরে বাবা, তান্ত্রিক বাবার শরীরে তো অনেক জ্বর। এক্ষুনি তান্ত্রিক বাবাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। একে মা, তুমি এসেছো? আর আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি জানি তুমি নিশ্চয়ই আমার জন্য খাবার আনতে গিয়েছিলে, তাই না মা? হ্যাঁ রে মা, ওই যে টেবিলে দুটো রুটি রাখা আছে, ওখান থেকে একটা রুটি তুই খেয়ে নে, আর বাকি একটা রুটি তান্ত্রিক বাবার জন্য রেখে দে। আর কিছুক্ষণ সেবা যত্ন করার পরে তান্ত্রিক বাবা উঠে দাঁড়ায়। তুই আমার বড্ড উপকার করলি রে মা, তোর সেবায় আমি মুগ্ধ হয়েছি। হে কি তান্ত্রিক বাবা, আপনি উঠলেন কেন? আপনি আরো পুরোপুরি সুস্থ হয়ে নিন, তারপর যেখানে যাওয়ার যাবেন। আমি আগের থেকে এখন অনেকটাই সুস্থ বোধ করছি। আমাকে এখন যেতে হবে, তবে যাওয়ার আগে তোকে কিছু দিয়ে যেতে চাই। এরপর তান্ত্রিক বাবা একটা নীল রঙের চীনামাটির বাটি বের করে। এই নে রে মা, এই বাটিতে করে একটু পানি নিয়ে আয় দেখি। এরপর টুনি সেই বাটিতে পানি নিয়ে আসে। আর এভাবে বাটিতে পানি পান কর, তারপর দেখ কি হয়। এরপর তান্ত্রিক বাবা যেই না নীল চীনামাটির বাটিতে রাখা পানি পান করে, সাথে সাথে সে অদৃশ্য হয়ে যায়। হে কি, তান্ত্রিক বাবা কোথায় গেল? না না, তান্ত্রিক বাবার মতো আমিও এই বাটির পানি পান করি, তারপর দেখি কি হয়। এরপর টুনিও একইভাবে চীনামাটির নীল বাটির পানি পান করে। ও মা গো, এ আমি কোথায় চলে এলাম? এখানকার গাছপালা, ঘরবাড়ি, পুকুরের পানি সবকিছুই যে সোনার তৈরি, কিন্তু এখানে তান্ত্রিক বাবাকে তো দেখতে পাচ্ছি না। আমি এখানে রে মা, আয় তুই এখানে আয়। কে কি তান্ত্রিক বাবা, আপনি এই সোনার দেশের সন্ধান কিভাবে পেলেন? আমি অনেক ধ্যান আর তপস্যা করে এই সোনার দেশে আসার উপায় বের করেছিলাম রে মা। এখন থেকে তুই এখান থেকে রোজ এসে স্বর্ণ নিয়ে যেতে পারবি। কিন্তু তান্ত্রিক বাবা, আমরা এখান থেকে বের হব কি করে? ওই দেখ, ওখানে একটা দরজা লাগানো আছে, ওই দরজায় স্পর্শ করলে আমরা আবারও তোর বাড়িতে চলে যাব। তবে সাবধান, নীল চীনামাটির বাটিটা যদি আমরা ফিরে না যাওয়া অবধি একবার উল্টে যায়, তাহলে আর কখনো এখান থেকে বের হতে পারবি না। এরপর টুনি সেখান থেকে কিছু স্বর্ণ নেয়, আর তান্ত্রিক বাবাও টুনি দরজার কাছে চলে যায়, আর দরজা স্পর্শ করার সাথে সাথে তারা আবারও টুনির ঘরে চলে আসে। আর তান্ত্রিক টুনিকে সেই জাদুর বাটিটা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টুনি তার স্বর্ণ বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে থাকে। তুই আজকেও স্বর্ণ নিয়ে চলে এসেছিস? আজকে আবার সোনার পাতা বিক্রি করতে এসেছিস? আয় টুনি আয়, সত্যি করে বলতো, এত স্বর্ণ তুই কোথা থেকে নিয়ে আসিস? সেটা তুমি জেনে কি করবে কালু দাদা?
তোমার কাজ তুমি করো। নাও স্বর্ণের পাতাগুলো নিয়ে আমাকে টাকা দাও। এরপর কালু টুনিকে মোটা অঙ্কের কিছু টাকা দেয়। বিষয়টা মোটেও সুবিধার মনে হচ্ছে না, আমাকে দেখতেই হবে টনি রোজ রোজ এত সোনা দানা কোথায় পাচ্ছে। আচ্ছা কালু দাদা, এই পথ দিয়ে যাওয়ার সময় দেখি টনি প্রায় দিন তোমার দোকানে আসে। ওকে তোমার থেকে স্বর্ণ কিনতে আসে নাকি স্বর্ণ বিক্রি করতে আসে বলো তো? স্বর্ণ কিনে কি করবে? আমার মনে হয় টনি কোনো স্বর্ণের খনি পেয়েছে, তাই তো আমার কাছে এত স্বর্ণ বিক্রি করতে আসে। কি বলছো কালু দাদা, সোনার খনি? চলো কালু দাদা, টুনির এই সোনার খনির সন্ধান করতেই হবে। কিন্তু সেখানে গিয়ে যদি দেখি টুনি কোনো সোনার খনি পায়নি, তাহলে অযথা আমার সময় নষ্ট হবে। আমি বরং শালিকের সাথে একটু চালাকি করি। শোন শালিক, তুই বরং টুনির দিকে নজর রাখ। যদি ও সত্যি সত্যি সোনার খনি পায়, তাহলে সেগুলো তুই আর আমি মিলে চুরি করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে কালু দাদা। মা, ও মা, আমি আজকে সোনার দেশে যাব। তুমি যেখানে গিয়ে স্বর্ণ নিয়ে আসো, আমিও সেখানে একবার যেতে চাই মা। ঠিক আছে মা। আর দুজন মিলে বাটিতে পানি পান করে সোনার দেশে চলে যায়। কি ওরা মামে কোথায় চলে গেল? তবে এভাবে ওরা সোনার দেশে চলে গেল না তো? যাই কালু দাদাকে কি খবরটা দিয়ে আসি। এরপর শালিক কালুর কাছে যায় আর কালুকে সব কথা খুলে বলে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। তার মানে এটাই হলো সেই সোনার দেশে যাওয়া জাদুর বাটি। এই শালিক, যা এক্ষুনি এই বাটিটায় পানি নিয়ে আয়। ওই সোনার দেশে যত সব স্বর্ণ আছে সব আমি একাই নিব, আর এর জন্য আমাকে আগে সোনার দেশে যেতে হবে আর শালিকের সাথে চালাকি করতে হবে। শোন শালিক, আমি না হয় সোনার দেশে যাই, তুই বরং এদিকে পাহারা দে। তারপর আমি স্বর্ণ নিয়ে এলে দুজনে মিলে ভাগ করে নিব। আচ্ছা ঠিক আছে কালু দাদা। এরপর কালু বাটিটা মেঝেতে রেখে পানি পান করে আর সাথে সাথে সে অদৃশ্য হয়ে সোনার দেশে চলে যায়। সোনার দেশে আমি চলে এসেছি। চারদিকে যত সোনা দানা আছে সব স্বর্ণ আমি নিব। কি কালু দাদা এখনো আসছে না কেন? নিশ্চয়ই কালু দাদা চালাকি করে একাই সব স্বর্ণ নিয়ে নিবে। না না, হাত গুটিয়ে বসে থাকলে কিছুই পাবো না। যাই, আমিও যাই। এরপর শালিক বাটিটা হাতে নিয়ে পানি পান করে বাটিটা মাটিতে ফেলে দেয় আর মাটিতে পড়ে বাটিটা উল্টে যায়। কি শালিক, তুইও এসেছিস? এত স্বর্ণ আমি একাই নিতে পারবো না, তাই এসে ভালোই করেছিস। চল আমরা ওই দরজা দিয়ে বের হয়ে যাই। এরপর কালু ও শালিক দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু বাটিটা উল্টে গিয়েছিল বলে দরজা আর খোলে না আর তারাও সেখানে চিরতরে আটকে থাকে। হায় হায় রে, লোভ করে চিরদিনের জন্য এখানে আটকে গেলাম। এখান থেকে বের হবার উপায় না জেনে এখানে আসা একেবারে উচিত হয়নি। লোভ করে আমরা ভুল করেছি। দেখলে তো বন্ধুরা, লোভের পরিণতি কি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।